এটা সম্ভবত যদি বাইরে বিক্রি হতো জুতোর বাড়ি মারতো। যাই হোক, এটা যে কাশীর গঙ্গা, ওখানে কাশী বিশ্বনাথের মন্দির। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের বহু প্রতীক্ষার পরে আমরা আমাদের প্রভুর জন্মস্থান উদ্ধার করতে পেরেছি। সেখানে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমাদের জীবদ্দশায় অন্তত একবার এই মন্দিরটা বা এই জায়গাটা অন্তত দর্শন করা উচিত। গুড ইভিনিং, স্বাগত সবাইকে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের ওয়েটিং লঞ্চে। হেঁটে যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 8:25-এ দুন এক্সপ্রেসটা ধরবো। সেখান থেকে আজকে রওনা দেবো হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত। 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ট্রেনটা দিয়ে দিয়েছিল ওই 7:30 পৌনে 8টা নাগাদ। বেশ অনেকক্ষণ আগে ট্রেনটা দিয়েছে। আমরা আসতে একটু লেট করেছি, এখন বাজে 8:15। যাই হোক, অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা। আর আমাদের এই সফরে আমি একা নই, আরও সবাই রয়েছে, সবার সঙ্গে পরিচয় হবে। তা চলো ট্রেনের দিকে এগোনো যাক। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। পিছন দিক থেকে অনেকটা হেঁটে আসতে হচ্ছে, আর বাদ বাকি সঙ্গী সাথীরা সব ওখানেই দাঁড়িয়ে আছে। সকাল থেকে ওয়েদার খুবই খারাপ। দুপুরবেলার পর থেকে যেভাবে বৃষ্টি চালু হয়েছিল মনে হয় যেন আবার ডোবাডুবি হয়ে গেল বোধহয়। তো অনেক কষ্ট করে বেহালা থেকে হাওড়া স্টেশনে এলাম বাই উবের। এবার ট্রেনে ওঠার পালা। ট্রেন দাঁড়িয়ে আছে, মোটামুটি সময় হয়ে এসছে 8:25-এ ছাড়ার কথা। এবার ট্রেনে উঠে যাব, বাদবাকি কথা ট্রেনে উঠে বলছি। ঠিক আছে। 8:25 এখন নির্ধারিত সময় একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে কিন্তু ট্রেন। আর জাস্ট এখন হাওড়া স্টেশন ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব 1508 কিলোমিটার। এ পথে আমরা কভার করব 69টা হল্ট এবং 212টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 46 কিলোমিটার পার আওয়ার এবং হাইয়েস্ট স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। আমাদের হরিদ্বার পৌঁছতে সময় লাগবে ওই 33 থেকে 34 ঘন্টা মতো। আর এই ট্রেনের সমস্ত ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের সিটগুলো যে আরএসি সিট, সেগুলো একটু দেখাই। মানে সিটটা কনফার্ম না হওয়ার জন্য যে কত বিপাকের মধ্যে পড়েছি আমরা। একটা সিটে দুজন করে যেতে হবে। চলো দেখাই। এই যে আমাদের সব টিমমেটরা বসে আছে। আর মহাদেব। এখানে আরেকটা আরএসি সিট রয়েছে। 23 আর 23টাকেই দুটো ভাগ করে দেওয়া হয়েছে। আর বলো, প্রিপারেশন সব কমপ্লিট? প্রচণ্ড সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমার সত্যি কথা বলতে না, একটা ভয় লাগছিলো যখন সবাই তাকে ফোন করেছি, বলে কি এত জল জমে গেছে আসতে পারবে না, এরকম যখন কথা বলেছে। আমি আমার টিমকে বলছি ভিডিও কী হবে আমি ঠিক জানি না আমার ক্ষেত্রে, ঠিক আছে। বাবাইটা না থাকলে এখন নিজেরও একটা কেমন লাগে। অনেক দিন পর চ্যানেলে ট্রেন জার্নি ব্লগ। ট্রেন চলছে, আমরাও এগোচ্ছি। 33 ঘন্টা বা 31 ঘন্টা যেটাই হবে, একদম একটা ফুল টু প্যাকড আপ জার্নি হতে চলেছে। ট্রেন পুরোপুরি ভর্তি, একেবারে কোনো জায়গায় খালি নেই। আমাদের সিটও আমরা উইন্ডো যেদিনকার বুক করেছিলাম সেদিনের পর থেকেই কিন্তু, যেদিনকার উইন্ডো খুলেছে সেদিনকারই ট্রেনের টিকিট বুক করতে গিয়েছিলাম, কিন্তু একবারে রিগ্রেট হয়ে যায়। তারপরে নেক্সট আমাদের ওয়েটিং লিস্টে বুকিং করতে হয়। সেই ওয়েটিং লিস্ট এমন জায়গায় এসে ঠেকেছে আমরা কনফার্ম সিট বলতে গিয়ে আরএসি সিট পেয়েছি, একদম স্লিপার পাইনি। যাই হোক, কষ্ট করে যেতে হবে, আর কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এটা তো সবাই জানে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম চন্দননগরে। রাত অনেকটা হয়েছে, তাই আর ট্রেন থেকে নিচে নামলাম না। যাই হোক, চন্দননগর কিসের জন্য বিখ্যাত সেটা তো তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই। এখানকার জগদ্ধাত্রী পুজো এবং লাইটিং জগৎ বিখ্যাত।
ট্রেনটা প্রথম থেকেই লেট, কি হবে জানি না। চলো এই নিয়ে এগোতে হবে। ঢুকে পড়লাম ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল হচ্ছে সব থেকে বড় এই ডিভিশনে ইন্টারলকিং সিস্টেম এখানেই রয়েছে। আর সব জায়গা থেকে, হাওড়া থেকে কানেক্টিভিটি আছে, শিয়ালদা থেকে কানেক্টিভিটি আছে, সব জায়গা থেকে কানেক্টিভিটি আছে। এখান থেকে আবার কাটোয়া লাইনটা ক্রস হয়ে যায়। সব মিলিয়ে ওভারঅল ব্যান্ডেল স্টেশন একটি আমাদের এই রুটের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেশন বলতে পারেন। ব্যান্ডেল জংশনে 5 মিনিটের হল্ট রয়েছে। তো 5 মিনিট মনে হয় দাঁড়াবে না, তার থেকে একটু বেশিই দাঁড়াবে। আর এরপরে আসছে বর্ধমান জংশন। এই কি নিলি, কি নিলি? ওয়ারেস ওয়ারেস, এই যে 4টে ওয়ারেস সবার ভাগে করে পড়েছে। 4টে করে ওয়ারেস লাগবে ওয়ারেস। আমাদের গ্রুপ লিডার সজল দা একটু দেখাও, মুখটা দেখাও। আমার কিছু বলার আছে। আনা দরকার টাইম নিয়ে এসছি, ঠিক আছে? এটা দরকার এনার্জি ড্রিঙ্কসের জন্য, প্যাকিং করে দিলে দরকার। আর সবাইকে 4টে করে ওয়ারেস দিয়ে দিয়েছে অলরেডি, নিজের ব্যাগটা খালি করে ফেলছে। বিনা পয়সায় 10:25 আমরা এখন এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। বর্ধমান জংশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আমাদের হাওড়া বলো এবং শিয়ালদা বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর দ্বিতীয়ত বর্ধমান স্টেশন বা বর্ধমান এই জায়গাটা খুবই একটি ঐতিহাসিক জায়গাও বটে। আর দ্বিতীয়ত স্টেশনের দিক থেকে আমি যদি বলি, এই স্টেশনটা হচ্ছে তুমি যেখানেই যাও, হাওড়া থেকেই যাও বা শিয়ালদা থেকেই যাও, সমস্ত জায়গা কানেক্টিভিটি কিন্তু এই জায়গা থেকেই। এই জায়গার পর থেকেই কিন্তু সমস্ত লাইনগুলো আলাদা হয়ে যায়। এখানে ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে। এরপরে যে সমস্ত স্টেশনগুলো আসবে সেইগুলো হচ্ছে দুর্গাপুর, তারপরে আসানসোল। এরপরে কিন্তু একেবারে কোল এরিয়াটা চালু হয়ে যায়। আর ট্রেনের বাইরে বেশিক্ষণ দাঁড়াবো না, 5 মিনিটের এখানে হল্ট রয়েছে, এরপরে ট্রেনে উঠে যাব। তো কেমন লাগছে জার্নিটা অবশ্যই জানাবেন। আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ ভাই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বলার নেই, চলো এবার ট্রেনে ওঠা যায়। ঘড়িতে এখন বাজে 10:45, 11টা বাজে। তো বাড়ি থেকে পরোটা দিয়েছে আর আলুর দম দিয়েছে, এটাই আজকে আমাদের রাতের খাবার। এছাড়াও বরুণ খাবার দাবার নিয়ে এসেছিলো, রুটি নিয়ে এসেছিলো আমার জন্য, কিন্তু ও তো আমাকে প্রথম থেকে বলেনি, যে কারণের জন্য মাকে বলে আমি পরোটাগুলো ভাজিয়ে নিয়ে এসেছি। আমার খাবারটা আমি পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা এখন খাবো দাবো। তারপরে আজকে ডে 1 এখান পর্যন্তই থাকবে, দেখা হবে কালকে সকালবেলা। সকালবেলা ঘুম ভাঙল সোন নদী দর্শন করে। বিহার রাজ্যের এই সোন নদীর পরেই আসে বাঙালির হাওয়া বদলের জায়গা সাসারাম। গুড মর্নিং ফ্রম সাসারাম। ঘড়িতে এখন বাজে 7:06। জাস্ট ট্রেনটা এখন সাসারাম ঢুকছে। আর একটা নতুন দিনের শুরুয়াত। রাতের বেলা ট্রেনটা ভালো চলেছে, দুর্দান্ত চলেছে, আর ঘুমও দুর্দান্ত হয়েছে। যদিও আরএসি সিট, সেইভাবে ঘুম হওয়ার অবকাশ নেই, কিন্তু যতটা ঘুমিয়েছি খুব দুর্দান্ত ঘুমিয়েছি। ঘড়িতে এখন বাজে 7:09। আমরা এসে এখন পৌঁছালাম সাসারাম স্টেশনে, সাসারাম জংশন। হাওড়া থেকে 572 কিলোমিটার পথ অতিক্রম করেছি। জাস্ট এসে সকালটা জাস্ট এখানে এসে খুব সুন্দর স্টেশনটা। আর সাসারাম এমনিই অসাধারণ একটি জায়গা, আমাদের হাওয়া বদলের জায়গা। সাসারাম থেকে আপনারা খুব ভালো ভালো জায়গায় যেতে পারেন এবং
পাহাড়, নদী, জঙ্গল ইত্যাদি যদি একসঙ্গে কম্বাইন করে দেখতে চান তাহলে আমি বলবো সাসারাম আসুন। আস্তে আস্তে সবাই ঢুকছে, হয়ে গেল সেই ঝাড়খণ্ড বিহারের সেই ট্রেন ঢুকেছে কি ঢোকেনি, জেনারেল কামরা এবারে লোকাল কামরা হয়ে যাবে। 7:13 সাসারাম থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। আর এরপরে ছোটোখাটো অনেক স্টেশন আছে, সেগুলো আমরা ধরছি না। আমরা আবার গিয়ে দেখা করব দীনদয়াল উপাধ্যায় জংশন। 9:20 আমরা এখন এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় জংশনে। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায়, বরুণকে জিজ্ঞাসা করবো দীনদয়াল উপাধ্যায়ের আগের নাম কী ছিল জানিস? মানে এই স্টেশনের আগের নাম কী ছিল জানিস? দীনদয়াল উপাধ্যায়ের আগের নাম ছিল, ঠিক আছে, এবার দেখে বলবে, না দেখে বল। মনে ছিল কিন্তু এখন বন্ধুরা মনে পড়ছে। আগের ওইদিকে স্টেশনের আগের নাম ছিল হচ্ছে মোগলসরাই, কিন্তু বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায়। 15126 বেনারস পাটনা সুপারফাস্ট। মোগলসরাই স্টেশনে ট্রেনে জল ভরা হচ্ছে। ওপাশে দাঁড়িয়ে আছে জাস্ট ঢুকলো কামাখ্যা আনন্দ বিহার। নটা বেজে 46 মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে মোগলসরাই থেকে, মোগলসরাই মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এরপরে ঢুকবে হচ্ছে কাশী, দেন বেনারস। এটা যে কাশীর গঙ্গা, ওখানে কাশী বিশ্বনাথের মন্দির একেবারে একদম কোণার দিকে। অসাধারণ দৃশ্য, গঙ্গা নদীর উপর থেকে আমরা এখন যাচ্ছি। একদম কাশী শহরটাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ওই দেখো। একদম হাতে সোজাসুজি ওখানে বাবার মন্দির রয়েছে। জয় বাবা বিশ্বনাথ। ঘাটের নিচে দেখো অসংখ্য বোট দাঁড়িয়ে রয়েছে। এই সমস্ত বোটগুলো নিয়ে সমস্ত ঘাটগুলো ঘুরতে পারবে। হুম, 687 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকে পড়লাম কাশীতে। যারা কাশীর বিশ্বনাথ আসতে চাইছেন তারা এখানেও নামতে পারেন, আবার বারাণসী থেকেও নামতে পারেন। বারাণসী থেকে কানেক্টিভিটি অনেক বেশি। যেদিকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেদিকে মন্দির রয়েছে, তার উল্টো দিকেই রয়েছে নমঘাট। মহানগরী এক্সপ্রেস ছত্রপতি শিবাজি টার্মিনাল মুম্বাই থেকে বারাণসী পর্যন্ত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা যে ট্রেনে জার্নি করছি যে সেই ট্রেনে কেদারনাথ যাত্রার জন্য আরেকটা টিম রয়েছে, সেই টিমের সঙ্গে আমরা যাচ্ছি। সেই টিমের আরেকটি সদস্যের জন্মদিন। এখানে কেক কাটা চলছে, কেকেরও সবাই এনজয় করছি। আমরা সত্যি কালকে থেকে অনেক এনজয় করছি। সবাই কেউ কেক খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি কালকেই
সেলিব্রেশনটা হওয়ার কথা ছিল, কিন্তু কালকে টিকিটের চক্করে সেলিব্রেশনটা করতে পারিনি। আসবে তো। বারাণসী ঢুকছে। কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে দাঁড়িয়েছি বারাণসীতে। ভারতবর্ষের সব থেকে পুরনো শহর এবং আধ্যাত্মিক শহর বারাণসী। সেখানে ট্রেনটা প্রায় 10 মিনিট দাঁড়াবে এবং তারপরে আবার ছেড়ে দেবে আমাদের গন্তব্যের দিকে। আমরা যাব হরিদ্বার, তার উদ্দেশ্যে। যারা বারাণসী এসে কাশী বিশ্বনাথ দর্শন করতে চাইছো তারা কাশীতেও নামতে পারো, বারাণসীতেও নামতে পারো। বারাণসী থেকে কানেক্টিভিটি সব থেকে বেশি। এখান থেকেই তোমরা নিজেদের গন্তব্যের দিকে যেতে পারো। এর উল্টো দিকেই পার্কিং লট রয়েছে, সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকেও যেতে পারো। পালিয়ে যদি পুলিশ স্টেশন পালিয়ে গেছে ভিডিও করছে, আমি ভিডিও করে দিলাম, পালিয়ে যাবে। 11:15 আমরা এখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বেনারসকে। জয় বাবা কাশী বিশ্বনাথ। এখন আর আপাতত কোনো স্টেশন কভার করার মতো ব্যাপার নেই। একবারে বিকেলবেলা 4টে নাগাদ অযোধ্যা ধাম, তারপরে সেখানে গিয়ে কথা হবে। চলো আপাতত বন্ধ রাখছি। সবাই একলা জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম। আমরা এখন বন্ধুরা চলে এসেছি বাবার রাজ্য ছেড়ে রামের রাজ্য। এই যে অযোধ্যা স্টেশনে ঢুকছে, দারুণ করেছে। ঘড়িতে এখন বাজে 4:16। আমরা এখন এসে পৌঁছলাম রাম জন্মভূমি অযোধ্যায়। অসাধারণ সুন্দর একটি স্টেশন আর আমাদের প্রভুর জন্মস্থান। জীবনে আমাদের জীবদ্দশায় একবার অন্তত হলেও এই স্টেশন বা এই চত্বরটা এক্সপ্লোর করা উচিত। আমাদের বহু প্রতীক্ষার পরে আমরা আমাদের প্রভুর জন্মস্থান উদ্ধার করতে পেরেছি। সেখানে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমাদের জীবদ্দশায় অন্তত একবার এই মন্দিরটা বা এই জায়গাটা অন্তত দর্শন করা উচিত। হাওড়া থেকে আমরা মোটামুটি ওই 887 কিলোমিটার পথ অতিক্রম করে নিলাম। আর ওই যতটুকু পথ বাকি আছে এর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন কিছু নেই। তার মধ্যে একটাই আছে, লখনৌ চারবাগ। এরপরে আমরা কথা বলবো আবার গিয়ে লখনৌ চারবাগে। এখানে গাড়িটা 2 মিনিট দাঁড়াবে। এরপরে হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট, সেখানে কিছুটা বেশিক্ষণ দাঁড়াবে। এখানে 2 মিনিটের হল্ট আছে। চলো এবার ট্রেনে উঠে যাই। মন্দির জুম করে নিয়ে চলে আসবে এখানে। বেলা গড়িয়ে বিকেল হতে চললো। দুপুরবেলা কী খেয়েছি সেটা আর আলাদা করে বললাম না, তার কারণ এত অতীব জঘন্য খাবার এই ট্রেন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। দুপুরবেলা ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, 2টো ডিম সেদ্ধ ঝোলে ফেলে দিয়েছিল। সেটা এক প্রকার বাধ্য হয়েই খেয়েছি। কিন্তু এখন বিকেলবেলা হয়েছে, একটুখানি অন্য কিছু ট্রাই করছি। আমরা যখন ট্রেনে উঠছিলাম তখন এই সমস্ত জিনিসগুলো, এই রেডবুল, তারপরে এই সমস্ত জল, তারপরে একটা এই চাষা আমরা ট্রেনে ওঠার সময় কিনে নিয়েছিলাম। এটা এখন ট্রাই করছি চাষাটা কেমন। এটা জেনারেলি একটা আমুলের হয়, একটা কেভিন্সের হয়। কেভিন্সেরটা আমরা নিয়েছি, এটা ট্রাই করে দেখি কেমন লাগছে। তুলনামূলকভাবে কেভিন্সেরটা অতটা ভালো না, আমুলেরটাই ভালো, যেটা টেস্ট করে দেখলাম। তাই হোক, আপনারাও ট্রাই করবেন। আর ট্রেন মানেই তো খাওয়া দাওয়া, সেটা দূরপাল্লার ট্রেনে একটুখানি কম হয়, লোকাল ট্রেনে বেশি হয়। আপনারা কি বলেন? ঘড়িতে বাজে এখন 8:16। এই মুহূর্তে আমরা রয়েছি লখনৌ চারবাগ স্টেশনে। ঐতিহাসিক দিক থেকে শহরটা যতটা গুরুত্বপূর্ণ এবং ততটাই গুরুত্বপূর্ণ এখানকার রীতি রেওয়াজ এবং খানাপিনার দিক থেকে। স্টেশনের উল্টো দিকেই রয়েছে মেট্রো স্টেশন, সেখান থেকে যাওয়া যায় ভুলভুলাইয়া। আর এখানকার লখনৌ বিরিয়ানি, লখনৌ চিকেন, লখনৌ শাড়ি
প্রচণ্ড পরিমাণে প্রসিদ্ধ। আর সবথেকে যেটা বলার, ঐতিহাসিক দিক থেকে এখানে বহু নবাব রাজত্ব করেছেন, তাদের জন্ম মৃত্যু সমস্তটাই এইখানে। শুধুমাত্র ওয়াজিদ আলী শাহ, ওনার কবর কিন্তু আমাদের কলকাতার মেটিয়াবুরুজে এখনও অবস্থিত রয়েছে। আপনারা যারা দেখেননি ওয়াজিদ আলী শাহর কবর, তারা গিয়ে মেটিয়াবুরুজে দেখে আসতে পারেন। ঘড়িতে এখন বাজে ওই 8:34। আমরা এখন লক্ষ্মণ স্টেশনে ট্রেন ছাড়েনি, বসে আছি। তো রাতে ডিনারটা সেরে নেবো, এটাই ঠিক করলাম। ডিনারে নিয়েছি হচ্ছে ডিম বিরিয়ানি। এটা হচ্ছে ডিম বিরিয়ানির চেহারা। এটা সম্ভবত যদি বাইরে বিক্রি হতো জুতোর বাড়ি মারতো। যাই হোক, আমাদেরকে খেতে হবে, পরিস্থিতির চাপ আছে, খেতে হবে। তো খেয়ে দেখবো কেমন, সেটা রিভিউটাও দেবো। প্লেন ভাতের মধ্যে ডিমের ঝোল মিশিয়ে দিয়েছে। সকালের থেকে তুলনামূলক ভালো। সকালের মতো অখাদ্য নয় এটা, মোটামুটি ঠিকঠাক খাওয়া যাবে। ঠিক আছে, সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:50। খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো। আর এবার আর বাইরে যাওয়ার নেই, বাইরে কিছু দেখানোর নেই। মোটামুটি ধরো ওই 12:30 পৌনে 1 নাগাদ বরেলিতে পৌঁছাবে। দেন বরেলি ক্রস করে তারপরে 4:40 লাস্কার জাংশন। 4:40 মধ্যে ওঠার চেষ্টা করবো, কেননা হরিদ্বার পৌঁছতে মোটামুটি ধরে রাখো 5:43, মানে ওই যে 5:45 নাগাদ হরিদ্বার ঢোকাবে। একটু আর্লি উঠে পড়ার চেষ্টা করব। তো এখন একটু রিল্যাক্স করার পালা, একটু রিল্যাক্স করি। তো দেখা হচ্ছে আবার কালকে ভোরের বেলা। তো চলো, টাটা। হর হর মহাদেব। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আমরা এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে। যথেষ্ট ঠান্ডা রয়েছে কিন্তু একেবারে আমি যতটা ভেবেছিলাম কিন্তু ঠান্ডা হবে না, কিন্তু যথেষ্ট এখান থেকেই ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। এবার যত ওপরে উঠবো ঠান্ডা তত বাড়বে। বলো আবার হর হর মহাদেব। হরিদ্বার স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। ট্রেনটা এখানে ওই 15 মিনিট মতো দাঁড়াবে, তারপরে আবার ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে চা খাবো, তারপরে এখানেই ওয়েট করব। আজ দিনটা আমরা এখানেই স্টে করব। তো চলে এসেছি হরিদ্বার স্টেশনের বাইরে। এই হচ্ছে বাইরের দিকটা, খুব সুন্দর বাইরের দিকটা। মানে এখানে আসলেই একটা মানে সেই দেবভূমি ভাইবস স্টেশন থেকেই শুরু হয়ে যায়। তো হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত তোমাদের এই ট্রেন জার্নি কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও। আর দ্বিতীয়ত, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা তৈরি থেকো পরবর্তী পর্বের জন্য। আর পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।